অনেক অনেক কাল আগের কথা। আমের বন, জামের বন, বাঁশ বাগানের ছায়া ঘেরা একটা গ্রামের গল্প এটা। তখনকার সময়ে দিনে দুপুরে ঘন বাগানের ভেতরে আলো ঢুকত না। গ্রামগুলোতে এমনই বন জঙ্গল ছিল। রাস্তাঘাট আজকালকার দিনের মতন এমন পাকা ছিল না। বেশিরভাগ মানুষ নদী পথেই যাওয়া আসা করত। এক গ্রাম থেকে অন্য গ্রামে যাবার পথও ছিল খুব খারাপ। মেঠো পথ ধরে বন জঙ্গল পার হয়ে হেঁটে হেঁটেই মানুষকে চলাচল করতে হতো। কয়েক মাইল রাস্তা পার হতে মানুষের সারা দিন লেগে যেত। বিপদ আপদেরও কোনো অভাব ছিল না সেখানে। ভর সন্ধ্যায় একা একা পথ চলতে গিয়ে কত মানুষ যে সে সময় গোলকধাঁধায় পড়ে প্রাণ হারিয়েছে। ঘষে অন্ধকারের দিনগুলো যেন অশরীরেরই আত্মাদেরই রাজত্ব ছিল। সারাক্ষণ ভয়ে ভয়ে থাকত মানুষ। কি জানি কখন কোন দিক দিয়ে যেন কোনো ভূত, পেতনি বা আত্মা এসে উপদ্রব করে। সেই আমলের এক গল্প বলবো আজ। এই গল্পের নায়িকা হলো ভীষণ লক্ষ্মী এক মেয়ে শিউলি। দেখতে অসাধারণ সুন্দর না হলেও খুব মায়া কাড়া এক চেহারাটা। সেই সাথে আবার গুণেরও অভাব নেই। রান্না বান্নায়, ঘরের কাজে তার জড়ি মেলা ভার। এমন গুণবতী মেয়েকে ঘরের বউ করে কে না নিতে চাইবে। তাই তো আজ ৫-৬ গ্রাম দূর থেকে তার সম্বন্ধ এসেছে। শিউলিকে খুব পছন্দ করেছে তারা। আর আজ শিউলির বিয়ে। শিউলি রে, তোরে কি যে সুন্দর লাগতেছে, একেবারে লালপুরীর মতন। যা, সত্যি। ইস, লজ্জায় আর বাঁচছে না। দেখি দেখি মুখটা দেখি। এত শরম পাইলে চলবো? আর একটু পরে কইলাম বর আইয়া পড়বো, বরের পাশে তোরে বসাইয়া দিমু, তখনও কিন্তু এমনে হাসতে হইব। জ্বালাস না তো, গেলে এখান থেকে। এখন আর আমাকে কথা ভাল লাগবো কেন? অহন তো নতুন শাদির কথাই ভালো লাগবো। আর আমাগো দূর দূর করবি। তোর কথা আমার খারাপ লাগে নাই রে। তুই আমার সবচেয়ে প্রিয় বান্ধবী। তোরে সাইরা আমি কেমনে থাকুম? আমিও তোর সাইরা কেমনে থাকুম? তুই আইস কত দূরে চলে যাবি, আবার জানি কবে দেখা হয়। তুই সবের সাইরা কেমনে থাকবি? তখন সবার কথা আমার মনে পড়বো। জানি না রে আমি কেমনে থাকুম। হাই হাই, বর আয়া পড়ছে। আমি গেলাম বরণ করতে হইব। তোর বর কেমন সুন্দর তা দেখা আসি। ইস, আজ সবাই কত আনন্দ করতেছে, কিন্তু আমার মনে আনন্দ নাই কেন? আমার কেন খালি কানতে মন যাইতেছে। আর একটু পরেই আমারে সইলা যাইতে হইব, না জানি কত দূর। আমি সারা জীবনেও এত দূর যাই নাই। আমি তো কোনোদিন গ্রামের বাইরেই যাই নাই। সেই দেশ কি দেখতে আমাকে গ্রামেরই মতন, নাকি অন্যরকম? সেইখানে কি আমাকে গ্রামের মতন এমন পুকুর আছে, আমের বাগান আছে? আমি মা বাজানের চাইরা কেমনে থাকুম? কত রকমের কথা যে শিউলির মনে আসতে থাকে। এদিকে তার বিয়ের মুহূর্তটাও এগিয়ে আসে। অনেক লোক হয়েছে বাড়িতে। শিউলির বাবা গ্রামের অবস্থাপন্ন লোক। সে তার সাধ্য মতো আয়োজন করেছেন তার মেয়ের বিয়েতে। গ্রামের বিয়েতে যত সুন্দর করে সাজানো যায় তার কোনো কিছুই তিনি বাদ রাখেননি। অনেক লোক খাওয়া দাওয়া করছে। ছোট ছোট বাচ্চাদের আনন্দের যেন শেষ নেই। একমাত্র মেয়েকে বিয়ে দেবার সময় কোনো কিছুরই অভাব রাখতে চাননি তার বাবা। সব বাবাই চান তার মেয়ে যেন বিয়ের পরে পরের ঘরে গিয়ে সুখে থাকে। আর তার জন্য যা যা করতে হয় সব কিছুই করতে রাজি হয়ে যান তারা। শিউলির বাবাও মেয়ের সুখের জন্য তার শ্বশুরবাড়ির লোকদের আদর আপ্যায়নে কোনো ত্রুটি রাখেননি। শিউলির শ্বশুরবাড়ির লোকেরা সব কিছু দেখে যথেষ্ট খুশি। যাক, ভালোই ভালোই বিয়ে হয়ে গেল। এবার সেই মুহূর্ত, বিদায়ের ক্ষণ। কান্নার রোল উঠল বাড়িতে। মা,
মারে তোর এই সাইডে কেমনে থাকু? মা আমি যাবো না, আমি যাবো না মা, আমার আদরের মাইয়া। বেআইন সাহেব, কোনো চিন্তা কইরেন না, আপনার মাইয়া ভালাই থাকবো। আপনার মাইয়া এখন থেকে আমার মাইয়া। বেআই সাহেব, আমার আদরের মাইয়ারে আপনার হাতে তুলে দিলাম, আপনি ওরে দেখে রাখেন। আমি ওরে কোনোদিন একটু কষ্ট পাইতে দেই নাই। কোনো চিন্তা কইরেন না বেআই, আমার ঘরে আপনার মাইয়া ভালাই থাকবো। বেআই সাহেব, দেরি হইয়া যাইতেছে, অনেক দূরের পথ যাইতে হইব। পালকি কইরা যাইতে প্রায় সন্ধ্যা হইয়া যাইব, বিপদ আপদ হইতে পারে। আমার মনে হয় অহনি রওনা দেওয়া উচিত। তা তো ঠিকই, তা তো ঠিকই। মা শক্ত হরে, মা শক্ত হ, এটাই তো দুনিয়ার নিয়ম। ওই তোরা পালকি বলা গাইতে ক, পালকিতে বস মা, অনেক দেরি হয়ে যাইতেছে, অনেক দূরে যাইতে হইব। আপনজন আত্মীয় স্বজনদের অঝরে কান্নার মধ্য দিয়ে বাপের বাড়ি ছেড়ে চলল শিউলি। পালকিতে উঠিয়ে দিল তাকে সবাই মিলে। যেতে হবে অনেক দূর, সারা দিন লেগে যাবে শ্বশুর বাড়ির গ্রামে পৌঁছতে। যাবার পথে পার হতে হবে বেশ কিছু জঙ্গল আর দুর্গম মাঠ। শিউলি কোনো দিনও এত দূরের পথ দেখেনি, তাই এত কষ্টের মাঝেও তার ভীষণ কৌতূহল হচ্ছিল। না জানি তার গ্রামের বাইরেটা দেখতে কেমন। পালকের মধ্যে তার বেশ কিছু দরকারি জিনিস দিয়ে দেয়া আছে, কিছু শুকনো খাবার আর পানীয় দিয়ে দেয়া আছে। পথ চলতে চলতে খিদে পেলে শিউলি তা খেতে পারবে। সাথে লোকজন খুবই কম, এত দুর্গম রাস্তা বলেই খুব বেশি লোক সাথে আসতে চায়নি। তারা সবাই অপেক্ষা করছে শিউলির শ্বশুর বাড়িতে বউ বরণ করে নেবে বলে। চলতে চলতে দুপুর হয়ে গেল, প্রচন্ড রোদ ঠাঠা করছে। আর এভাবে চলতে চলতে তারা এসে পড়ল বিশাল একটা জঙ্গলের পাশে। এই জঙ্গলের ভেতর দিয়ে কিছুটা রাস্তা গিয়ে তারপর একটা মাঠ পার হতে হবে। পালকি বয়ে নিয়ে চলাটা ভীষণ কষ্টের কাজ। চারজন বেহারা শিউলির পালকি বয়ে নিচ্ছে। তারা সবাই বেশ ক্লান্ত হয়ে পড়েছে, সাথে যে অল্প 2-4 জন লোক ছিল তারা। ওফ, গরমটা কি যে পড়ছে, একটু পানি না খাইলে আর বাঁচুম না। কর্তা, যদি অনুমতি দেন তো এই গাছপালার ছায়া নিচে একটু বসি, একটু পানি খাই। হাসাই তো, একটু বিরাম না নিলে তো আর পারি না। কিন্তু এইখানে রাস্তার পাশে কেমনে বসি? রাস্তার পাশে বসুন কেন কর্তা? একটু ভিতরে আউগে গেলে একটা পুকুর আছে। আহ, কি সুন্দর যে পুকুর, টলটলা পানি, পুকুরের পারে যা সুন্দর হাওয়া দেয়, আর গাছপালার ছায়া করে রাখছে। রোদ লাগবো না একটুকু। দুপুরে খাওয়ানটা এইখানে খাইয়া লই, যদি আপনি অনুমতি দেন। তা খারাপ কস নাই, শরীর তো আর চলতাছে না, তার সে একটু জিরাইয়া লই, রোদটাও একটু পড়ুক। কই তগ পুকুর? এই কর্তা, সামনে। ওই তারা পা চালা, জঙ্গলের পুকুর পারে যাবো। প্রচন্ড গরমে ক্লান্ত সবাই পুকুরের কথা শুনে আগ্রহী হয়ে পা চালালো। পুকুরটা একটু ভেতরের দিকে। আসলে খুব সুন্দর এই পুকুরটা, পরিষ্কার স্বচ্ছ পানি। সবার খুব খিদেও পেয়েছে। পালকিটা একটু দূরে রাখা হলো। বেহারারা যেখানে বসবে সেখানে তো শিউলি বের হতে পারে না। নতুন বউ, আর এমনিতেই সে একটু লাজুক, তাই তার পালকিটা পুকুরের পাশে এমন ভাবে রাখা হলো যেন ওদিকটায় কোনো পুরুষ মানুষের চোখ না পড়ে। সে নেমে সবার আড়াল থেকে পুকুরের ধারে পানি টানি খেতে পারবে, একটু হাত মুখ ধুতে পারবে। পুকুরের চারপাশ ঘন গাছপালায় ঢাকা, আড়ালে বসার অনেক সুবিধাজনক জায়গাও আছে। শিউলিকে আওয়াজ দেয়া হলো যে তারা এখানে থেমেছে। শিউলি চাইলে একটু বের হয়ে বিশ্রাম নিতে পারে। যদিও শিউলির মন খুব খারাপ, কিন্তু তারপরও তার প্রচন্ড কৌতূহল হচ্ছিল। সবাই পুকুরে হাত মুখ ধুয়ে নিয়েছে। তারা খেতে বসার পর
শিউলি আস্তে আস্তে বের হয়ে এলো। এই পাশটায় কেমন নীরব, বাঁশের ঝাড় আর পাতা কেমন আড়াল করে রেখেছে তাকে। ওই দিক থেকে অন্যদের হালকা শব্দ শোনা যাচ্ছে, অথচ কাউকে দেখা যাচ্ছে না। পুকুরের পানির দিকে নজর পড়তে শিউলির মন খুব ভালো হয়ে উঠল। কি সুন্দর এই পুকুরটা! শিউলির ইচ্ছা করতে লাগলো পুকুরে গোসল করার জন্য ঝাঁপিয়ে পড়ে সে। আস্তে করে কিছুটা নেমেও আসলো শিউলি। তারপর এক আঁজলা পানি নিয়ে মুখ ভিজিয়ে নিল। ঠান্ডা পানিটা যেন তার প্রাণ ঠান্ডা করে দিল। আহ, কি আরাম লাগছে! আর কি মিষ্টি সুস্বাদু পানি! চুমুক দিয়ে অনেকখানি পানি খেয়ে নিল সে। ওপাশ থেকে বেহারাদের হাসাহাসির শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ শিউলির মনে হলো কিছু একটা গোলমাল হয়েছে। কেমন যেন নিস্তব্ধ নীরব লাগছে চারদিক। কারো আওয়াজই তো এখন আর শোনা যাচ্ছে না। মনে হয় খাওয়া শেষে সবাই একটু বিশ্রাম নিচ্ছে। মনে মনে তাই ভাবলো শিউলি। আর ঠিক এমন সময় সে শুনতে পেল শব্দটা। কে 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 হাসে? কে? কেউ কি আসেন এইদিকে? শিউলি, শিউলি, কি করো তুমি? কে কথা কয়? কে কথা কয়? এইদিকে আসেন। না না না, তুমি এদিকে আসো। একটা মজার কথা শুনবা, একটা আজব জিনিস দেখবা। শোনো আমার কথা। আপনি কে? কে আপনি? আপনি আপনি সামনে আসেন না কেন? এই তো আমি এইখানে। ও শিউলি, শিউলি, একটু শোনো না। ভয় পাইলা নাকি? কই কই কে আপনি? আমি তো কারো দেখি না। এই যে এইদিকে, আর একটু এইদিকে আসো। আমি এইদিকে। আমার একটা কথা শোনো। শুনবা? আরে, পুকুরের পানিতে জানি কারে দেখা যাইতেছে। আরে একটা মাইয়া, কিন্তু আর কাউরে তো এখানে দেখতেছি না। তাইলে কি গাছের ওই পাশে কেউ দাঁড়াইয়া আমার লগে মজা করতেছে? দেখি তো গিয়া, কেউ আছে এইখানে? কি কেউ আছে? আরে, কেমন জানি একটা শব্দ শুনলাম। কেউ কি চেঁচাইলো নাকি? কি হয়েছে কর্তা? কেমন জানি শব্দ শুনলাম। বৌমা কি করে? সে কি আবার কিছু দেখা ভয় পাইলো নাকি? কই, এরকম তো কিছু শুনি নাই। কোন খেয়ালে যে তোরা থাকোস, কানে শুনতেও পাস না। আমার ঠিক মনে হইতাছে আমি একটা চিৎকার শুনছি। যাই দেখে আসি। কি জানি কর্তা, হইতেও পারে। আপনি যখন কইতাছেন। এমনিতেও অনেক সময় পার হয়ে গেছে। এখন রওনা না দিলে সন্ধ্যার মধ্যে বাড়িতেও পৌঁছাইতে পারবো না। অনেক দেরি হয়ে গেল, এখন উঠা দরকার। ঠিক আছে কর্তা, আপনি যান, আমি সবাই ডাকতেছি। ওই তোরা চল, বাইর হইতে হইব, দিন যে ঘুরে গেল। আমি গিয়ে আওয়াজ দেই বৌমারে, আবার কিছু হইল কিনা কে জানে। সাপ খুব থাকতে পারে। বৌমা, বৌমা, তুই আর হও, আমরা এখনই রওনা দিমু। তোমার কোনো সমস্যা হইতাছে না তো? জি না আব্বা, আমি ভালাই আছি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, তাইলে তো আর হও, আমরা অহনি বাইর হমু। দেরি হইয়া গেছে অনেক। কিসের শব্দ শুনলাম তাইলে? কানে ভুল শুনতাছি দেখা যায়। বৌমা তো ভালাই আছে। যাই দেখি সবার কি অবস্থা।
শিউলির শ্বশুর অনেক অবাক হয়ে গেলেও এটা নিয়ে আর বেশি মাথা ঘামালেন না। শিউলি যেহেতু নিজের মুখে ভালো আছে বলে জানিয়েছে, তখন তো আর কোনো দুশ্চিন্তা মাথায় আসার কথাও না। তিনি নিশ্চিন্ত মনে পালকি, বেহারা জিনিসপত্র নিয়ে রওনা দিলেন। জানতেও পারলেন না কি ঘটে গেল এই ঘন বনের ভেতরে মাঝ দুপুরে। প্রায় সন্ধ্যার দিকে শিউলিকে নিয়ে তার শ্বশুর বাড়িতে পৌঁছালো সবাই। শিউলির শাশুড়ি বউ বরণ করে নেয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন। ধান দুব্বা দিয়ে বউ বরণ করা হলো। এমন মিষ্টি মুখ দেখে সবাই অবাক হয়ে গেল। গর্ব করতে লাগলো শিউলির শাশুড়ি। আসো মা, আসো, এই জল চৌকিতে দাঁড়াও। বইয়ের মুখটা কি যে সুন্দর। কাশেমের মা, তোমার কপাল ভালো, পরীর মতো সুন্দর পোলার বউ পাইছো। শুধু দেখতেই সুন্দর না, কাজে কামেও সেরা। আমার পোলার বউ 10 গ্রাম খুইজা এমন মাইয়া বাড়ি করছি। এখন তোমার পোলার বউ ধান দুর্বা দিয়ে ঘরে তোলো। বেতনের থালাটা কই? ওইখানে রাখো। কই দেখি। বোমা আসো, এই থালার পানিতে পা ভিজাইয়া ঘরে পা দাও। হ হ, এইখানে। সবাই সর, বউরে দাঁড়াইতে দে। দেখছো আমার বউ কত লক্ষ্মী। দেই, চলো ঘরের ভিতরে নিয়ে যাই। চলো মা, চলো, এইদিকে চলো। বেশ হইচইয়ের মধ্য দিয়ে বউ ঘরে তুলল শিউলির শাশুড়ি। সবাই বেশ খুশি। ঘরের মধ্যে পাড়া প্রতিবেশী এসেছে বউ দেখতে। জল চৌকি তুলে রাখতে গিয়ে হঠাৎ চোখে একটা খটকা লাগলো। কিছুতেই বুঝতে পারছে না সে চোখে ভুল দেখছে কিনা। অবাক হয়ে এক পড়শিকে ডাক দিল শিউলির শাশুড়ি। রাবেয়া, রাবেয়া শোনো। কি হইছে? এইখানে খাড়াইয়া রইছ কেন? একটা ব্যাপার কেমন জানি আজব লাগতেছে রাবেয়া। কি আজব লাগতেছে আবার তোমার? বউ যখন জল চৌকিতে দাঁড়াইলো তখন দক্ষিণ দিকে মুখ করে দাঁড়াইছিল না? পায়ের ছাপ তো দেখি উত্তর বরাবর। এইটা কেমনে হইল? কি যে কও না বুবু, তা আবার কেমনে হয়? বউ উত্তর দিকে মুখ কইরাই দাঁড়াইছিল। হইতেই পারে না রাবেয়া। এই যে দেখো, বউ এদিক ফিরে দাঁড়াইছিল না, তুই তো আসছিলি। হ, তা তো ঠিক, এই দিকেই তো মুখ ছিল। তাইলে পায়ের ছাপ ওই দিকে কেন? আমার মনে হয় বুবু, তোমার জল চৌকিটা তোলার সময় উল্টায় গেছে। তুমি খালি খালি চিন্তা করতেছ। তা আবার হয় নাকি, খেয়াল করো নাই? কি কস? হইতেও পারে, বয়স হইতেছে তো, মাথাটা আবার আওলাইয়া গেল নাকি? এখন পোলার বউয়ের হাতে সংসার বুঝাইয়া দাও, বুঝছো? তোমার এখন বিরাম নেওয়ার দরকার। হ, ঠিকই কইছস। শিউলির শাশুড়ির মনে অনেক খটকা লাগলেও সে আর তেমন কিছু বলল না। হতেও পারে তারই ভুল হয়েছে। বউয়ের পাতোয়ার উল্টা না, সে ওকে দিয়ে একবার দেখেছেও না, পা সোজাই আছে। সন্ধ্যাবেলা যখন বউকে ঘরে তোলা হলো তখন অনেক লোকজনই তো ছিল। কারো না কারো চোখে নিশ্চয়ই পড়তো কোনো সমস্যা থাকলে। তা যেহেতু পড়েইনি, তাহলে সব ঠিকই আছে, তারই বয়স হয়েছে। এখন বউয়ের হাতে কাজকর্ম বুঝিয়ে দেওয়া দরকার। আর তাছাড়া শিউলি খুবই লক্ষ্মী মেয়ে, কোনো কাজেই তার মানা নেই। যে কাজই তাকে দেয়া হয় সবই সে খুব তাড়াতাড়ি করে ফেলে, কিন্তু একটু যেন বেশি তাড়াতাড়ি করে, চোখের পলক ফেলার আগেই। আচ্ছা, এত তাড়াতাড়ি কি করে কাজ করে মানুষ? বউ, ও বউ, রান্নার কাম কিন্তু তাড়াতাড়ি সারণ লাগবো। কাশেম আর ওর বাপ কিন্তু আজকে তাড়াতাড়ি ফিরবো। রান্না তো শেষ আম্মা। শেষ? কি কও তুমি, এত তাড়াতাড়ি? হ আম্মা। একটু আগেই না তুমি রান্নাঘরে ঢুকলা, 10 মিনিটও তো হয় নাই। কেমনে এত তাড়াতাড়ি হইল? কি রাঁধছো তুমি? সব কিছুই তো রাঁধছি আম্মা। ভাত, ডাইল,
মাছ শাক। একটা মাত্র চুলায় তুমি এত কিছু 10 মিনিটে রান্না করে ফেলাইলা? 10 মিনিট কই আম্মা, আপনি খেয়াল করেন নাই, আমি তো আরো আগে রাঁধতে আসছি। তাই নাকি? আচ্ছা, ভালাই করছো। তা বৌমা দেখি কেমন রাঁধছো। এই জাম্মা, হায় হায়, গরম পাতিলে তুমি হাত দিয়া চুলার থেকে নামাইতেছো, হাত তো পুইরা যাইবো। এইটা কি? কই কিছুই তো হয় নাই। বৌমা, এত গরম পাতিলটা তুমি খালি হাতে কেমনে ধরলা? কই আম্মা, পাতিল তো ঠান্ডা, আপনি ধরে দেখেন। আমি যাই মুরগি গো খাওন দিয়ে আসি। কই দেখি। ও মা গো, আমার হাত তো পুইরা গেল। এটা কি হইল? বৌমা, তুমি কেমনে এই পাতিল ধরলা বৌমা? আসিফ ব্যাপার, এসব কি হইতেছে? বৌমা কই গেল তুমি? বৌমা! ছুটে বাইরে বের হলো শিউলির শাশুড়ি। না, কেউ কোথাও নেই। এক মুহূর্তে কোথায় চলে গেল মেয়েটা? মুরগির খাবার দিতে কোথাও যাওয়া লাগে নাকি? মুরগিগুলো তো ঘুরে বেড়াচ্ছে রান্নাঘরের পাশ দিয়ে। শিউলিকে কোথাও পাওয়া গেল না। এদিকে পোড়া হাতটাও ভীষণ জ্বলছে। এ কি অস্বাভাবিক ঘটনা ঘটছে তার সাথে? কোন মানুষকে এত গরম হাড়ি হাত দিয়ে ধরতে পারে? মনে মনে প্রচন্ড ভয় পেয়ে গেল শিউলির শাশুড়ি। সে স্থির করলো সব কথা কাশেমের বাবাকে খুলে বলবে। কি হয়েছে? তোমারে এমন লাগতাছে কেন? শুনেন, আপনার লগে আমার জরুরি কিছু কথা আছে। কি কথা? তোমারে দেখা তো মনে হইতাছে যেন খারাপ কিছু ঘটছে। হ, খারাপ কিছুই। আচ্ছা, শিউলিরে নিয়া আপনার মনে কোনো সন্দেহ লাগে? শিউলিরে নিয়া কিসের সন্দেহ? সে আবার কি করছে? আপনি জানেন সে কি করছে? সে গরম পাতিল খালি হাতে ধইরা ফালায়। আমার আজকে হাত পুইরা গেছে। 10 মিনিটের মধ্যে সে সারাদিনে রান্না করে। তোমার না মাথাটা খারাপ হইছে। এইটা আবার কেমনে হয়? বিশ্বাস করেন, আমি নিজের চোখে দেখছি। আমি মিছা কথা কমু কেন? কিন্তু এইটা কেমনে সম্ভব? আমার কি মনে হয় জানেন, আমাকে বউটা মানুষ না। হ, মানুষ না তাইলে কি? আস্তে কথা কন। জানি না, ডাইনি হইতে পারে। শোনো, বয়স হইয়া তোমার মাথাটা একেবারে গেছে। আমি তো ওরে ভালোই দেখতাছি। মাত্র সেই দিন পালকি চড়াইয়া ওরে নিয়ে আইলাম। কই, খারাপ কিছু তো ঘটে নাই। বিশ্বাস করতেছেন না আপনি আমার কথা? দেখেন, এমন কিছুই হইব। বলেই থেমে যান শ্বশুর সাহেব। তার মনেও একটা খটকা লাগে। একেবারে খারাপ কিছু যে ঘটে নাই তাও না। আসলে কি কিছু হয়েছিল? তারপরেও তার মনে অবিশ্বাস আসে। না, এটা কেমন করে সম্ভব? উড়িয়ে দেন তিনি। শাশুড়িও আর কিছু বলে না। এর কয়েকদিন পরের ঘটনা। গভীর রাত, সবাই ঘুমোচ্ছে। হঠাৎ ঘুম ভেঙে যায় শিউলির শাশুড়ি। কিছু একটা শব্দ শুনতে পায় সে। ঘরের বাইরে কেমন যেন একটা খচমচ শব্দ হচ্ছে। চমকে ওঠে শিউলির শাশুড়ি। বাইরে কি কেউ দাঁড়িয়ে আছে? কে ওটা? শিউলি? আম্মা, ও আম্মা, একটু শোনেন। কে? বৌমা? এত রাইতে হঠাৎ কি হইল আবার? আম্মা, একটু দরজা খোলেন। কাশিমের বাপ? কাশিমের বাপ? ও কাশিমের বাপ? ধুর, মরার মতো ঘুমাইতেছে। এত রাইতে আমার এই দুয়ারটা খুলতে হইব। তারাও বৌমা, আইতেছি। আম্মা, ও আম্মা, কই? কি হয়েছে কো? আরে, কই গেল শিউলি? আসক তো।
আম্মা, আমি এইদিকে একটু শুই না যান না। কই তুমি? আমি তো তোমারে দেখতে পাইতাছি না। কোন দিকে? হ আম্মা, আপনি যেই দিকে আগাইতেছেন এইদিকে, আর একটু এইদিকে আসেন। ব্যাপারটা কি বৌমা? এত রাইতে তুমি আমারে ডাকাডাকি শুরু করলা কেন? আর আমি তোমারে দেখতে তো পাইতাছি না। আম্মা, অন্ধকারে হঠাৎ বাইর হয়েছেন তো, এই জন্যই দেখতেছেন না। আমি এইদিকে। আরে হাঁটতে হাঁটতে তো কত দূর আইয়া পড়লাম। কই নিতাছো তুমি আমারে? ও আল্লাহ গো, এটা আমি কি দেখলাম? শিউলি, শিউলি কই তুমি? কাশেমের মা, কাশেমের মা, কাশেমের মা বেরিয়ে আসে। আল্লাহ গো, কেউ তো নাই এখানে। আমি কেমনে বললাম? কাশেমের মা, আল্লাহ, ও আল্লাহ। আরে কাশেমের মা, তুমি দুয়ার খোলা রাইখা বাইর হয়ে আইছো কেন? এই হইছে কান্নাকাটি করতেছো কেন? কি হইছে? কি হইছে তোমার? শিউলি, কাশেমের বাপ শিউলি আমার এখানে ডাকা আনছে। এত রাইতে? কই শিউলি? কেউ নাই তো এখানে। আর এত রাইতে এই পুকুর পাড়ে শিউলি আইবো কেন? কি কইলা? পুকুরের পার? হ, চাইয়া দেখো, তুমি পুকুরের পাড়ায় দাঁড়াই আছো। এইখানে কেমনে আইলা এত রাইতে? ঘর থেকে কখন বাইর হইলা? আর এত দূর আয়া পড়লাই বা কেমনে? আমি আমি কিচ্ছু জানি না। আমি কিচ্ছু কইতে পারুম না। শিউলি, ওই শিউলি আমারে ডাকতেছিল। আর আমি পিছে পিছে চইলা আইছি। আয়া দেখি এখানে কেউ নাই। কি কও এইসব? তোমার চিৎকার না শুনলে আমি তো বুঝবারই পারতাম না তুমি কই। এত রাইতে ঘর থেকে কেউ বাইর হয়? শিউলি কেন বাইর হইব? আমি সত্যি কইতাছি, শিউলি, ওই শিউলি আমারে ডাকছে। আচ্ছা আচ্ছা, চলো তো দেহি। শিউলির শ্বশুর আর শাশুড়ি দুজনেই হন্তদন্ত হয়ে দৌড়ে যায় কাশেমের ঘরের দিকে। দুজনেই প্রচন্ড ভয় পেয়েছে। শিউলির শাশুড়ি একেবারে নিশ্চিত তার বউটা ডাইনি, আর আজকেই সে তাকে মেরে ফেলতে চেয়েছিল। কাশেম, ওই কাশেম, কাশেম, দরজা খোল। কাশেম। আব্বা, কি হয়েছে আব্বা? এত রাত্রে আপনি আর আম্মা? শিউলি কই রে? কেন আব্বা, ও তো ঘুমাইতেছে। ঘুমাইতেছে? ঘুমাইতেছে। ওর শরীরটা নাকি আজকে ভালো লাগতেছিল না, তাই আজকে একটু আগেই ঘুমায় পড়ছে। তোর মায়ে কইতাছে শিউলি নাকি তোর মায়ের ডাকতেছিল একটু আগে। কি যে কোন আব্বা, শিউলি তো কখন থেকে ঘুমাইতেছে। আমি তো এই ঘরেই আছিলাম, একবারও তো বাইরে যাই নাই। এইটা কেমনে সম্ভব? ঘুমের মধ্যে স্বপ্ন দেখছো মনে হয়। হ হ, আমারও তাই মনে হইতাছে। কিন্তু না, শিউলির শাশুড়ির মনে দৃঢ় বিশ্বাস হয়ে গেছে শিউলি আসলে মানুষ না, আর তার ছেলেকেও যেন জাদু করেছে ওই ডাইনি। কিছুতেই ছেলে বিশ্বাস করতে চায় না তার কথা। কাশেমের সামনে একেবারে ভালো মানুষ সেজে থাকে শিউলি, আর কেউ না থাকলে খিলখিল করে একা একা হাসে। ভয়ঙ্কর একটা দৃশ্য দেখে প্রাণ কেঁপে উঠল একদিন শিউলির শাশুড়ির। গ্রামের বাড়ির রান্নাঘরের মাচানে বড় বড় বস্তা তোলা আছে চালের। সেটা নামাতে হলে অন্তত পক্ষে দুজন মানুষ লাগে। একদিন উকি দিতেই শিউলির শাশুড়ি দেখল শিউলি এক হাতে বস্তা নামিয়ে সেখান থেকে চাল বের করছে। হতভম্ব হয়ে গেল শিউলির শাশুড়ি। ঠিক এমন সময় তার দিকে ফিরে মিষ্টি করে হাসল শিউলি। আত্মা উড়ে গেল তার, কারণ সে স্পষ্ট দেখেছে শিউলির চোখের মণি দুটো টকটকে লাল। তার চোখের সামনে সে দুটো জ্বলছে আর নিচ্ছে। গলা ফাটিয়ে একটা চিৎকার দিল সে।
আল্লাহ গো আল্লাহ না, কাউকে বলা যাবে না এসব, কোনো লাভ হবে না তাতে। কারণ কেউ বাড়িতে ছিল না সে সময়, আর কেউ শোনেনি সেই চিৎকার। শিউলির শাশুড়ি ঠিক করলো তাকে এবার অন্য উপায় খুঁজে বের করতে হবে। তাদের গ্রামের মন্দিরের পাশে থাকে এক ওঝা। 10 গ্রামের মধ্যে কোনো ভূত আচর করলে সে তাড়ায়। তার কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই তার। পরের দিন সে ওঝার কাছে গিয়ে হাজির হলো শিউলির শাশুড়ি। বাবা, আমি জানি তুমি অনেক বড় বিপদে পড়াই আমার কাছে আইছো। আপনি কেমনে জানলেন বাবা? আমি বুঝতে পারি। বল, সব ঘটনা খুইলা বল। বাবা, আমার পোলার বউরে নিয়ে আমি বড়ই সমস্যায় আছি। কইতে থাকো। যেই দিন থেকে পোলা বিয়া দিছি আমার ঘুম যেন হারাম হয়েছে। পোলার বউটা কেমন জান করে সারাক্ষণ, কেমন আজব আজব লাগে। যেন যেন কেন হামলা কেন কও? মনে হয় যেন সে মানুষ না, ডাইনি। কি করছে সে? চোখের সামনে পলক না ফেলতেই রান্নাঘরের সব রান্না শেষ করে ফেলায়। আমার সামনে চাউলের বস্তা, যেটা কোনো পোলাও তুলতে পারে না, এইটা সে মাসান থেকে নামায় আনে। গরম পাতিল ধরলে তার কিছুই হয় না। আর 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 কেমন করে যেন কথা কয়, কেমনে জানি তাকায়। বাবা, বাবা আপনি আমারে সাহায্য করেন বাবা। আমার পোলার লাগে কি ডাইনি ঘরে আনবা? আমার একটু গুইনা দেখতে হইব যে সমস্যাটা আসলে কি। দেখেন বাবা, শুধু আমারে যেমনে পারেন উদ্ধার করেন বাবা। দেখেন আপনি। সর্বনাশ, এইটা কি করছো তুমি? কি হয়েছে বাবা, কি হয়েছে? তাড়াতাড়ি কর। তোমার পোলার বউ তো কোনো সাধারণ মানুষ না, ও একটা ভয়ঙ্কর ডাইনি। সবাই কাঁচা চিবাইয়া খাইবো। হায় হায়, এইটা আপনি কি কর? ঠিকই কইতাছি। পোলারে যদি বাঁচাইতে চাও আমার কথা শুনতে হইব তোমার। আমি আপনার হগল কথাই শুনু। আপনি কইয়া দেন আমারে কি কি করণ লাগবো। তাইলে শুনো, তোমার আমি তাবিজ বানাইয়া দিতাছি। এটারে রান্নাঘরের হলুদের কোঠায় সারা রাত রাখবা। তারপর কাল সকালে এই তাবিজ তোমার পোলার গলায় পড়াইয়া দিবা। তাহলে ডাইনি তার কোনো ক্ষতি করতে পারবো না। আর তুমি করবা কি, গভীর রাইতে চুলার থেকে আগুন নিয়া তাতে এই হলুদ আর মরিচ পুরাইবা। তারপর তোমার পোলার ঘরের 4 কোণায় রাইখা দিবা। তাইলে ডাইনির গায়ে জ্বলন ধরবো। ছেলের জন্য তাবিজ নিয়ে বাড়ি ফিরল শিউলির শাশুড়ি। এই তাবিজকে হলুদ মরিচ মাখিয়ে তারপর ছেলের গলায় পরাতে হবে। সেদিন রাতেই সবকিছু করে শিউলির শাশুড়ি। হলুদ মরিচ পোড়ায়, পুড়িয়ে ঘরের 4 কোণায় রেখে দেয়। পরের দিন ভোরবেলা উঠে ছেলেকে খুঁজতে যায় সে, তাবিজ পরাবে বলে। তারপর রান্নাঘরে গিয়ে তন্ন তন্ন করে খুঁজেও তাবিজটা খুঁজে পায় না। প্রচন্ড ভয় পেয়ে যায় সে। তারপর দৌড়ে যায় ছেলের ঘরের দিকে, গিয়ে দেখে কাল রাত্রে যেসব জিনিস রেখে গিয়েছিল তার কোনো চিহ্ন নেই। হাঁপাতে হাঁপাতে দৌড়তে দৌড়তে সে ওঝার কাছে ছোটে। ঠিক করলো এইবার ওঝাকে সে ডেকে নিয়ে আসবে। তারপর ওঝা নিজে হাজির হয়ে শাস্তি দেবে ওই ডাইনিকে। নিয়ে আসো, ওরে আমার সামনে নিয়ে আসো। সারো সারো আমারে, আমি নিজেই যাইতাছি। তুই এখানে বয়। কেন এইখানে কেন বাবু? খবরদার, তোর এত বড় সাহস! আমার মুখে মুখে কথা। আমার ছোলাটা কই? আমি কি করছি? এখনই টের পাবি। দাঁড়া, তোরে দেখাইতেছি। হাত বাঁধতেছো কেন? আমার হাত বাঁধতেন কেন? এই নে,
এ সুইকা বল তুই কে? আহ এই মরিচ পোড়ানে আহ আহ না আহ 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 বল বল তুই কে? খবরদার খবরদার খুন করে ফেলামু তোরে খুন করবো আমি দেখছো, আমি ঠিকই জানতাম তুই একটা ডাইনি। তুই এখানে কেন এসোস? চইলা যা তুই। আরে, ব্যাপার কি? মরিচ পোড়া নাকি নিয়ে হাসতাছে? তুই কি ভাবছিস তোর এই মরিচ পোড়ায় আমি ভয় পাবো? তোর এই হাত বান্ধন খোলা আমার লাগা কঠিন কাম। সইলা যা নয়তো প্রাণটা খোয়াবি। কে তুই? তুই জীবনেও আমারে চিনতে পারবি না, কিছু করতেও পারবি না, দেখবি। মা গো, বাবা গো, ছেড়ে দে, আমার ছেড়ে দে। আমি আর আসুক না। বাবা 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 কই না বাবা আমার মাফ করো, আমি কিছু করতে পারব না। বাবা গো, মা গো। সব কিছুই ঘটে কাশিমের সামনে। কাশিম এতদিন কিছুই বিশ্বাস করেনি, কিন্তু আজ চোখের সামনে যা ঘটল তা সে কিভাবে অবিশ্বাস করে? না না, তার এত প্রিয় শিউলি এমন হতে পারে না। মনের দুঃখে বাড়ি থেকে বের হয়ে আসে কাশিম। হাঁটতে থাকি যেদিকে দু চোখ যায়। হাঁটতে হাঁটতে সে চলে আসে গ্রামের বড় বট গাছটার কাছে। অবাক হয়ে দেখে সেখানে সাদা পোশাক পরে বসে আছে এক দাড়িওয়ালার দরবেশ বাবা। খুব পবিত্র আর শান্তিময় তার চেহারা। কেন যেন মনে হয় এই দরবেশ বাবা তার মনের প্রশ্নের উত্তর দিতে পারবে। বাবা, আপনি কি করেন? কিছু না বাবা, এই তো গাছতলায় বসে থাকি আর চিন্তা করি। বাবা, আপনার কাছে একটু বসি। তোমার মনটা খারাপ কেন বাবা? জানি না বাবা, আমার বড় অশান্তি, বড় কষ্ট। সংসারের কষ্ট? বাবা, আপনি কি কইতে পারেন কি কইরা আমি আমার বিপদ থেকে মুক্তি পাবো? কি বিপদ তোমার? আমার বউ, তার উপরে জিনের আসর পড়ছে। কেমনে তাড়াইতে হইব আমি জানি না। কেন এমন হইলো তাও বুঝতাছি না। দুনিয়াতে কতই না রহস্য আছে, তবে সবকিছুর পিছনে কিছু না কিছু কারণ আছে বাবা। তুমি সেই কারণ খোঁজো। আমি তো জীবনে কারো ক্ষতি করি নাই, তাইলে আমার সাথে কেন এমন হইলো? কি কারণ এর পেছনে? বাবা, অতীতের কথা ভাবো। এমন কিছু কি তুমি করছিলা যাতে কোনো মানুষ কষ্ট পায়? অন্যরে কষ্ট দিলেই মানুষের নিজের কষ্ট পাইতে হয়, এই তো দুনিয়ার নিয়ম। আবার অন্যের উপকার করো, নিজের কষ্ট দূর হয়ে যাবে। আমি তো কিছুই বুঝতাছি না বাবা। ভাবো বাবা, ভাবতে থাকো, উপরওয়ালা সব ঠিক করে দেবেন। হক মওলা। কই যান আপনি বাবা? আমার বিশ্রাম নেওয়া হয়ে গেছে, আবার পথে নামবো। তুমিও তোমার পথ খোঁজো, সত্যিকার চেষ্টা থাকলে নিশ্চয়ই পাবা। কাশিম ঘরে ফিরে আসে। দেখতে পায় শিউলি খুব চুপচাপ ঘরের এক কোনায় বসে আছে। কাশিমের মনে হয় এত মায়াবী একটা মুখ শয়তান হতে পারে না, সে খারাপ হতে পারে না। নিশ্চয়ই কোথাও একটা রহস্য আছে, আর সেই রহস্য তাকে জানতেই হবে। তারপর আস্তে আস্তে কাশিম এগিয়ে যায় শিউলির দিকে। শিউলি, আমারে ডাকতেছেন? শিউলি, তোমার সাথে কথা আছে। যে কন? তুমি এমন হইয়া গেছিলা কেন সেদিন? আমারে সবকিছু কইবা? কেন তুমি মাঝে মাঝে এমন করো?
আম্মাই যা কয় সব কি সত্য? কি কয়? কয় তোমার উপর কিছুর আসর আছে, তুমি নাকি মাঝে মাঝে পাগলের মতো করো। আর সেই দিন ওজা যখন আইছিল, তুমি কেমনে এরম করলা? ওজা কেন পালাইলো? আমি জানি না, বুঝি না আমি। তয় আপনার কাছে আমারও একটা কথা জিগানের আছে। কি কথা কও? আচ্ছা, জোহরা নামে কাউরে আপনি চিনতেন? তুমি জোহরার কথা কেমনে জানলা? জানছি, কেমনে জানছি তা পরে কমু। আগে কন, আপনি কেন তার বিয়া করেন নাই? কি দোষ আছিল তার? তার কোনো দোষ আছিল না, বিয়াকরণের কথা ছিল তারে, কিন্তু তার বাবাই সেই বিয়া ভাঙ্গা দেয়। আমি অনেক অবাক হয়েছিলাম, কিন্তু কি করার আছিল আর? আপনি ভুল জানতেন, তার বাবা বিয়া ভাঙ্গে নাই, ভাঙছে আপনার বাবা মাই। কি কও এসব? তোমারে কে কইল এই কথা? আমি জানি, আসল ঘটনা আপনি জানেন না। শুনতে চান কি হয়েছিল? হ, শুনতে চাই, যা জানো সব কও আমারে। আস্তে আস্তে কাশিমের চোখের সামনে ভেসে ওঠে 1 বছর আগের কথা। কি ঘটেছিল কাশিমের জীবনে? কে এই জোহরা? আর এই জোহরার সাথে শিউলিরই বা কি সম্পর্ক? তখনও কাশিমের বিয়ে হয়নি। কাশিমের মা তার জন্য পাত্রী দেখা শুরু করেছেন। জোহরার সাথে প্রথমে কাশিমের বিয়ের কথা হয়েছিল। আমার পোলার লাইগা মাইয়ার কি কোনো অভাব হইব? এত ভালো পোলা আমার, যারা তারে আদর যত্ন করব, দিব থুইব, তার ঘরের মাইয়াই আমি আমার পোলার লাইগা নিব। আপনি যদি মনে করেন আমার পোলারে আপনি এইসব কিছু দিতে পারবেন, তাইলেই আমি রাজি। আমরা তো অত বড় লোক না, আপনি যা যা চাইছেন তার প্রায় সবই দেওয়ানোর চেষ্টা করছি। আমার যা কিছু আছে সব আমার মাইয়ার লাইগা। জামাইরে আমরা কোনো দিক দিয়ে কম যত্ন করুম না, কিন্তু কিন্তু হঠাৎ কইরা জোহরের আব্বার টাকা পয়সা জোগাড় করতে পারে নাই। আমাকে কয়েকটা বছর সময় দিলেই আমরা আপনার সব চাওয়া পূরণ করব। না না, এইসব কথা কইলে তো আর হইব না। পাকা কথা কওয়ানোর সময় তো এইসব কর নাই। কয়েক বছর বইসা থাকতে হইব, তা তো আগে কর নাই। তাইলে আপনার মাইয়াও আপনি কয়েক বছর বাদে বিয়া দেন। এইসব আপনি কি কইতেছেন বেআইন সাহেব? আইজ বাদে কাইল বিয়া, একটু দয়া করেন। মাইয়ার আমার সর্বনাশ হয়ে যাইব। বিয়া না হইলে মানুষের আমি মুখ দেখামো কেমনে? আর ফকিরের ঘরে বিয়া দিলে আমি বা পাড়া পড়শিরা মুখ দেখামো কেমনে? না না, এইটা মোটেও সম্ভব না। এই ঘরে আমি আমার পোলা বিয়া দিব না। বেআইন সাহেব একটু শোনেন বেআইন সাহেব। না না না, কোনো শোনাশুনি নাই। আমি এই ঘরে আমার পোলা বিয়া দিমই না, সম্ভব না। বেআইন সাহেব, আপনি এইভাবে চলে যাইয়েন না। বিয়ে ভেঙে গেল জোহরার। যৌতুকের কাছে হার মানল আরেকটি মেয়ের স্বপ্ন, আশা। কাশেমের মা কোনো কিছু না জেনেই চলে গেলেন। তিনি কত বড় একটা অপরাধ করেছেন তা তিনি বুঝতেও পারলেন না। আর কখনোই তিনি কোনো খোঁজও নিলেন না জোহরাদের। আর জোহরা কি হলো তার কপালে? মা রে, মা গো, এ তুই কি করলি? আমাগো ছাইরা কেন চইলে গেলি তুই? কই চইলে গেলি তুই মা? আমার যে কত সাধা ছিল, কিছুই তো পূরণ করতে পারলাম না আমি। এ তুই কি শাস্তি দিলি আমারে মা? জোহরার জীবনটা যখন শেষ হয়ে গেল, কাশেমের মা কিন্তু তখন তার ছেলের নতুন জীবনের স্বপ্ন দেখছেন। কাশেমকে তিনি বলেননি কি হয়েছিল জোহরাদের বাসায়। কাশেম জানতো জোহরার মা বাবাই এই বিয়ে ভেঙে দিয়েছেন। মন প্রচন্ড খারাপ করে তাই সে বসে থাকতো সবসময়। কি করা উচিত তার জানে না সে। কাশেমের মা ছেলের মন খারাপ দেখে তাকে ভালো একটা মেয়ের সাথে বিয়ে দেবার কথা বলতে শুরু করলেন। বাবা কাশেম, কি ভাবতেছো বাবা?
কিছু না আম্মা, ভাল লাগতেছে না। মন খারাপ হয়েছে তোমার বাবা? না তো আম্মা। আমি জানি বাজান, বিয়াটা ভাইঙ্গা যাওয়াতে তোমার মনটা খারাপ। তোমার লাইকা কত ভালো মাইয়া খুঁজা বাই করুম আমি। আম্মা, হ্যাঁ বিয়াটা ভাঙ্গা দিল কেন? জানি না বাজান, মনে হয় ওরা বুঝতেই পারে নাই তোমার মতো পোলা ওরা জীবনেও পাইব না, নাইলে কি আর এমন করে? তুমি কোনো চিন্তা করো না বাবা, তোমার লাইকা মাইয়ার অভাব আছে। কিন্তু আমি ভাবতাছি। কি ভাবতেছো বাজান? আমারে ক খুইলা। জোহরাগো বাড়ির যাম, জিগামো কি হইছে, কেন তারা আমাগরে এমন অপমান করছে? আমরা তো তাগো কোনো ক্ষতি করি নাই। ইয়ে না না বাপ, এইটা তুমি কইরো না, এইটা করা তোমার একদম ঠিক হইব না। কেন আম্মা? তারা একদিন আগে বিয়া ভাঙ্গা দিল, আর আমরা জানতেও যাইতে পারবো না তারা কেন এমন করলো? না না বাপ, আমি চাই না তুমি যাও। ওই বাড়িতে গেলে আমি অপমান হমু। আমি একবার অপমান হয়েছি বাবা, তুমি কি চাও তোমার আম্মা আবার অপমান হোক? আমার মান সম্মানটা তুমি দেখবা না? হ্যাঁ আম্মা, তোমার মান সম্মানটাই আমার কাছে বড়। ঠিক আছে, আমি ওই গ্রামে কোনোদিন যাবো না। আমার বাপ ধন কত ভালা, আমি তোমার লাইগা সোনার টুকরা মাইয়া আনুম বাজান। দেখো এই বছরই আমি তোমার বিয়া দিব। ঠিক আছে আম্মা, তুমি যা কইবা তাই হইব। এভাবে কাশেমের মা ছেলের নতুন করে বিয়ে দিলেন শিউলির সাথে। শিউলির বাবার টাকা পয়সা ছিল প্রচুর, তাই কাশেমের মা খুশি মনে এমন বউ ঘরে নিতে চাইলেন। শিউলির বাবা তার সব চাহিদাই পূরণ করেছিল, কিন্তু জোহরার আত্মা সেটা সহ্য করতে পারল না। প্রবল অতৃপ্তি নিয়ে সে ঘুরে বেড়াচ্ছিল বনে বনে। শিউলির পালকি যেদিন যাচ্ছিল সেদিনই শিউলির উপর ভর করে জোহরার আত্মা। আমি এই সব বুঝতে পারছি। জোহরার কোনো দোষ আছিল না, ইল্লেগাই আম্মা আমারে যাইতে দেয় নাই, আর আমিও আম্মার কথা মাইন্না নিছি। একবারও ভাবি নাই জোহরার আম্মা কেন বিয়া ভাঙবো। জোহরা তার পরের দিনই আত্মহত্যা করছিল। যেদিন তার বিয়া ছিল সেদিনই সে মইরা যায়। তুমি কেমনে জানলা? জানতে চান? তুমি কি জোহরা? হ, আমি সেই অভাগী জোহরা। বাইজা থাকতে কোনোদিন কারো ক্ষতি করতে চাই নাই, করিও নাই কোনোদিন। কিন্তু মইরা গিয়াও তো শান্তি পাইলাম না। চিরডা কাল আমার মা বাবায় কষ্ট পাইব, আপনি ভুল যাই না যাইবেন। আর আপনার মা বাপের মতো মানুষেরা না জানি আরো কত জোহরার জীবন শেষ করব। জোহরা, জোহরা তুমি আমারে মাফ করে দাও। জোহরা, আমারে মাফ করে দাও। তুমি, আমার দোষেই তোমার এই অবস্থা। তোমার জীবনটা আমি শেষ করে দিছি জোহরা। বিশ্বাস করো, আমি যদি জানতাম তোমারে মরতে দিতাম না আমি জোহরা। আমিও তো কারো ক্ষতি করতে চাই নাই, এমনকি শিউরিরও না। তার তো কোনো দোষ নাই। শুধু চাইছিলাম আপনার বাপ মায়েরে একটা শিক্ষা দিতে। তাগো মরার আগ পর্যন্ত জ্বালাইয়া যামু আমি। কেন তারা আমারে বাঁচতে দিল না? জোহরা, জোহরা তোমার পায়ে ধরি জোহরা, তুমি তাগো আর কোনো ক্ষতি করো না জোহরা। শিউলিরে সাইডা দাও। তুমি শাস্তি দিতে চাইলে তুমি আমারে দাও জোহরা। সব দোষ আমার জোহরা। আমি জানি জোহরা, আমার মা বাপে অনেক অন্যায় করছে, তাগো কোনো ক্ষমা নাই। কিন্তু আমি তোমার পায়ে ধরি জোহরা, তাগো শাস্তি দিও না তুমি, আমারে দাও। আর শিউলিরে সাইডা দাও জোহরা। আপনি ভালো লোক, তাই আপনার কোনো ক্ষতি আমি করুম না। শিউলিরেও আমি কোনো কষ্ট দেই নাই, কিন্তু আপনার বাপ মায়ের আমি কেমনে ছাড়ি? আমার একটা অনুরোধ রাখো তুমি জোহরা, তারা আমার বাপ মা, তাগো কিছু হইলে আমিও মইরা যাবো। ঠিক আছে, আমার জীবনটা তো শেষই হইয়া গেছে। এক শর্তে আমি সব সাইরা চইলা যাবো। তোমার সব শর্ত মানতে রাজি আছি জোহরা। তুমি চাইলে আমার জীবনটাও আমি দিয়ে দিব। না, জীবন চাই না, চাই আপনি অন্য জীবন বাঁচান। মানে এই গ্রামে যেন আর কোনো জীবন যৌতুকের লাইগা নষ্ট না হয়, আপনি সেই চেষ্টাই করবেন।
কাউরে যৌতুক নিতে দিবেন না। অন্যায়ভাবে কাউরে কেউ যদি কষ্ট দেয় আপনি সেইটাতেই বাধা দিবেন। আর আপনার যখন পোলা হইব তার বিয়াতে যৌতুক নিবেন না। আমি কথা দিলাম জোহরা, এই গ্রামে আর কাউরে যৌতুক নিয়ে বিয়া করতে দেব না। সবাইকে আমি বুঝামু। কথা দিলেন তো? কথা দিলাম জোহরা। জোহরা, জোহরা, শিউলি, শিউলি কি হইলো তোমার? শিউলি! অজ্ঞান হয়ে পড়ে যায় শিউলি। কাশিম বুঝতে পারে জোহরা চলে গেছে। দুঃখিনী জোহরার আত্মা কারো ক্ষতি করেনি শেষ পর্যন্ত। অনেক অনেক দিন পরের কথা, কাশিমের ছেলের বিয়ে হচ্ছে সেদিন। সবাই ভীষণ ব্যস্ত। ওই তোরা কই গেলি? সবাই খাইছে কিনা দেখ। শিউলি আবার গেল কই? শিউলি, ওই শিউলি! কে কে ওইখানে? ভালো আছেন? জোহরা, তুমি? হ, আপনার ছেলের বিয়া না দেখা আমি যাই কেমনে? জোহরা, আমি কথা রাখছি। আমার ছেলের বিয়ায় আমি কিন্তু যৌতুক নেই নাই। আমি জানি, এই লেগাই তো আমি আইলাম শেষবারের মতো। শেষবার? হ, আপনারা ভালো থাকেন, সারা জীবন এইটাই ধইরা রাইহেন। মায়াডারে কষ্ট দিন না। কষ্ট দেব না জোহরা। আরেকটা জিনিস কি তুমি জানো? কি? মাইয়াটা কিন্তু তোমারই ভাইয়ের মাইয়া, তোমার বংশের রক্ত। তারে আমি নিজের মাইয়ার মতোই আদরে রাখুন। তোমার প্রতি যে অন্যায় করছি তার কিছুটা হইলেও যেন শোধ করতে পারি। আপনার উপর আমার কোনো রাগ নাই। আমি জানতাম আপনি পারবেন। অহন আমারে যাইতে হইব। জোহরা, তুমি শান্তিতে থাইকো, তোমার আত্মাও যেন শান্তি পাক।